মুর্শিদাবাদের থার্ড ডেতে আমরা সকাল সকাল গুড মর্নিং বলে বেরিয়ে পড়েছি বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখতে। তো ঠান্ডা সকালবেলা যথেষ্ট ছিল, তো সেটা দেখে আমাদের বোঝাই যাচ্ছে। আমরা প্রথমে এখানে ফেরি পার করব, চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি। আমরা এখন খেয়া পার হব উইথ টোটো। নৌকার থেকে বড় অনেকটা। এটা ভাগীরথী নদী, মুর্শিদাবাদে গঙ্গার যে অংশটা রয়েছে। এখানে দুটো বিশাল বড় বড় নৌকো একসাথে কানেক্ট করে জিনিসটা তৈরি করা হয়েছে। বাইক, টোটো সব কিছু এর মাধ্যমে পারাপার করা হয়। মুর্শিদাবাদের মানুষরা এটাকে বজরা বলে, অর্থাৎ নৌকার থেকেও বড় যে জিনিস। দুটো বিশাল বিশাল নৌকা যে, যাই হোক, তো এটাই হচ্ছে ওখানকার মানুষদের প্রধান মাধ্যম এক পার থেকে ওই পারে যাওয়ার জন্য, এবং ওদের রোজকার জীবনযাত্রাকে সহজ করেছে এই মালবাহী নৌকাই। এই নৌকায় যে শুধুমাত্র মানুষ পারাপার হয় তা নয়, এই যে টোটো, বাইক সব কিছু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু পারাপার হয় এই বজরা করে। শুধুমাত্র গাড়ি ঘোড়া মানুষ তাই নয়, খড়ের গাদা, তারপরে এমনকি ভ্যানে করে গরুদেরকেও পারাপার করতে আমরা দেখেছি। সত্যি বলতে গরুগুলোকে যেভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, একটা ভ্যানের মধ্যে 3টে 4টে 5টা 6টা পর্যন্ত গরু রয়েছে, আমার দেখে সত্যি খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। যাই হোক, এটা একটা অনেক অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, এরকমভাবে নৌকার মধ্যে দাঁড়িয়ে। আর আমার তো একটু জলে ভয় আছে, সাঁতারটা আমার একদমই আসে না, মানে আমি পারি না, আমি কখনো শিখিনি সাঁতারটা, তো আমার তার জন্য আরও ভয়। তাও সেই ভয়কে উপেক্ষা করেই আমি তোমাদের জন্য ভিডিও তুলছিলাম, আর আমাকে সবাই সাবধান করছিল, মোবাইলটা সাবধান। আমাদের এপার থেকে ওপারে যেতে সময় লেগেছিল এই 7-8 মিনিট, হ্যাঁ, তার থেকে বেশি লাগেনি। আমি অবশ্য ফাস্ট ফরওয়ার্ড করে ক্লিপটা দেখাচ্ছি তোমাদের। এই চলে এসেছি এপারে। এপারটাও অতটা জমজমাট নয়, ওপারটা যতটা জমজমাট ছিল। আমরা যে বজরায় করে এসেছিলাম সেই বজরায় ওঠার সুযোগ টোটো দাদার হয়নি, তার কারণ তার লাইন শেষ পর্যন্ত এসে পৌঁছয়নি। আর আমরা তাই আগেরটায় চলে এসেছিলাম, দাদা পরের বজরা ধরে এসেছিল, তাই আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। মুর্শিদাবাদের এই পারটা না অনেকটা গ্রাম, মানে ওই পারটার থেকে এই পারটা মাটির বাড়ি, মাটির রাস্তা, আমবাগান, অনেক বড় বড় ক্ষেত, গরু লাঙল দিচ্ছে, মানে অনেকটা গ্রাম্য। এই আমাদের প্রথম গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছতে আমরা একটা দারুণ এক্সপিরিয়েন্স করলাম। দেখছি এখানে খেজুরের রস, একদম খাঁটি রস, সেটা জাল দিয়ে নলেন গুড় তৈরি করা হচ্ছে। তো দেখে নেমে পড়েছিলাম টোটো থেকে যে না না, একটু দাঁড়াতেই হবে, এই এক্সপিরিয়েন্সটা তো আগে কখনো হয়নি, এটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা। তো ওখানে অনেক পর্যটকরাই ছিল যারা ওখান থেকে পুরো একদম ওই গুড়টা কিনে নিচ্ছিল, আমাদের সামনেই ওটা জাল দিচ্ছিল। আর খেজুরের রস আমি প্রথমবার টেস্ট করলাম, একটু ফার্মেন্টেড স্মেলটা আসে, হালকা মিষ্টি মিষ্টি, খারাপ লাগলো না, আমার ভালোই লাগলো, প্রথমবার তো ভালোই লাগলো। আমার তখন খালি মনে হচ্ছিল আই উইশ আমার বাবা থাকতো, মানে আমার বাবা 2007 সালে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, বাট আমার বাবা এই গ্রাম্য পরিবেশ, এই যে এরম গুড় জাল দেওয়া হচ্ছে, আমরা খেজুরের রস খাচ্ছি, বাবা এই জিনিসটাকে ভীষণভাবে উপভোগ করতো, মানে তখন একটু মিস করছিলাম বাবাকে। তো যাই হোক, এই যে এই গুড়টা আমরা নিয়েও এসেছি, যতটা আনা যায়, আসলে এত দূর থেকে বয়ে আনতে হবে, তো যতটা আনা যায় আমরা নিয়ে এসেছিলাম। তো আমাদের প্রথম গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এটা হচ্ছে খোশবাগ।
টোটো দাদা আমাদের যতটুকু বলেছিল যে এখানে আলিবর্দি খাঁ, তারপরে সিরাজউদ্দৌলা, তার স্ত্রী লুৎফান্নিসা বেগম, তার সন্তান, এনাদের কবর এখানে রয়েছে, সমাধি করা হয়েছে। হ্যাঁ বলি, দেখুন স্যার, প্রথমত বিষয় হচ্ছে যে জায়গাটিতে আপনারা এসেছেন, এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। খোশবাগ গার্ডেন অফ হ্যাপিনেস। এই জায়গাটিকে নির্মাণ করেছিলেন আলীবর্দী খান সিরাজের দাদু। উনি যখন বাংলার নবাব হলেন 1740 সালে, তখন এই খোশবাগ উনি অ্যাকচুয়ালি ওনার মার জন্য নির্মাণ করেছিলেন। কিন্তু ইতিহাস কি বলছে দেখুন, ইতিহাস বলছে এই খোশবাগের নবাব আলীবর্দী খাঁ ওই সময় এখানে 108 রকম গোলাপ ফুলের চাষ করতেন, এবং এই জায়গাটি সবসময় সুরক্ষিত করা থাকতো বলে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমান এই জায়গাটির নাম এখন খোশবাগ। এই নির্দিষ্ট যে সমাধিগুলো খোশবাগে হয়েছে সেটা কেন দেখুন বলি। আলীবর্দী খাঁ উনি ওনার মাকে নিয়ে খোশবাগে নিজের মতো করে সময় পাস করতেন, আর এখান থেকে উনি চলে যেতেন। লাস্ট অবধি কী হলো, আলীবর্দী খাঁর যখন বয়স হলো তখন উনি নিজের সিদ্ধান্ত জানালেন মানে পরিবারের লোকজনকে। ওনার কিন্তু ছেলে ছিল না, 3 মেয়ে। তো ওনার শেষ ইচ্ছে এটাই যে উনি মারা গেলে ওনার সমাধিটি যাতে খোশবাগে করা হয়। কিন্তু কে করবে, ওনার তো কোনো ছেলে ছিল না, 3টেই মেয়ে, ঘসিটি বেগম, আমিনা, মমিনা। উনি একজনকে খুব বিশ্বাস করতেন, মানে উনি মানুষ করেছিলেন, সেটা হচ্ছে সিরাজ, মানে ওনার ছোট মেয়ের ছিল। সিরাজকে মানুষ করার কারণ হচ্ছে এটাই যে সিরাজের বাবা সিরাজ ছোট থেকে মারা গেছিলেন, সেই জন্য উনি দাদুর কাছে মানুষ হয়েছিলেন। তো উনি সিরাজকে ভরসা করে বলেছিল যে মারা গেলে বিশেষ করে অন্তত তুই নিজে দাঁড়িয়ে থেকে আমার সমাধিটা করিস। তাই সিরাজউদ্দৌলা নিজের দাঁড়িয়ে থেকে ওনার দাদুর সমাধি করেছিলেন এই খোশবাগে। কিন্তু ওনার কোনো ছেলে ছিল না। আরেকটা বিষয়, এদের পরিবারে একটা ঝামেলা হতে পারে, উনি মারা গেলে সেটা সিংহাসন নিয়ে একটা ঝামেলা হতেই পারে। তো উনি বেঁচে থাকতে একটাই কথা বলেছিল যে আমি মারা গেলে পরবর্তী উত্তরাধিকারী কে হবে। উনি কিন্তু বারবার করে ঘোষণা করেছিলেন সিরাজের নাম, তাই সিরাজউদ্দৌলা পরবর্তী বাংলার উত্তরাধিকারী হন। কিন্তু বিষয় হচ্ছে যতই উনি উত্তরাধিকারী হলো, কিন্তু ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন ওনার মাসি। মানে এই বিষয়টাকে উনি মেনে নেননি। মাসি বলতে ঘসিটি বেগম, যিনি বড় মেয়ে। 1757 সালে পলাশির যে যুদ্ধ, সেই যুদ্ধের মেন ষড়যন্ত্রকারী হচ্ছেন উনি। তাতে জগৎ শেঠ ছিল, মির্জাফর, রাজা কৃষ্ণচন্দ্র, এরা অনেকেই ছিলেন ধরুন। যে সিরাজকে যখন পলাশির যুদ্ধে হারিয়ে দেওয়া হয়, তখন এদের যে ফ্যামিলি সব ইংরেজদের হাতে মারা যায়। মানে আলীবর্দী বাদ দিয়ে পরবর্তী যে সমাধিগুলো এখানে হয়েছে সেগুলো কারা করেছে, সেগুলো ইংরেজরা করেছে। দিয়ে এই জায়গাটা আপনার সমাধিক্ষেত্র হয়। এই খোশবাগে টোটালে আপনার 34 জনের কবর রয়েছে। তার ভিতরে ধরুন 32 জনকে মেরে ফেলা হয়েছিল ষড়যন্ত্র করে, এটাও মির্জাফরের ছেলে মেরন করেছিল। আর 2 জন মানুষ স্বাভাবিক মারা যান, তার ভিতরে একজনই আলীবর্দী খাঁ, আর একজন হচ্ছেন সিরাজের বেগম লুৎফান্নেসা। কারণ লুৎফান্নেসা বেগম উনি পাগল হয়ে মারা গেছিল। এই হচ্ছে মোট 34 জন। তো আপনাদেরকে আমি এখান থেকে বলবো, এক মিনিট, ওই মাসি যে ষড়যন্ত্র করেছে, বড় মাসি, তার ছেলে মেয়ে ছিল না মেজো মাসিরও ছিল না? মেজো মাসির ছিল একজন, তার ছেলে? নাম হচ্ছে শওকত জং। ছেলে? ছেলে, সে পূর্ণিয়ার নবাব ছিলেন, উনি এক জায়গায় দায়িত্ব ছিলেন, মানে সিরাজের থেকে উনি বড়। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর জানতে ঘসিটি চাই। বেগমের কোনো সন্তান ছিল না। আচ্ছা আচ্ছা। ঘসিটি বেগম কি চেয়েছিল দেখুন, ঘসিটি বেগম চেয়েছিল যে শওকত জংকে যদি সিংহাসনে বসানো যায় তাহলে ঘসিটি বেগমের নির্দেশ মতো চলতো, আর সিরাজউদ্দৌলা না, সিরাজ চলবে না। এই হচ্ছে সিরাজের বেগম লুৎফান্নেসা এখানেই থাকতেন, ওনাদের কোনো সন্তান ছিল না? হ্যাঁ ছিল, একটা মেয়ে ছিল সিরাজের, সিরাজের একমাত্র মেয়ে। কি নাম? তাকেও তো মেরে দিয়েছিল না, উম্মেদ জোহরা। ও মেরে দিয়েছিল হ্যাঁ, তাকে? তখন সিরাজের মেয়ে যখন মারা যান তখন সিরাজের মেয়ের বয়স 5 বছর। আব্বা। 5 বছর বয়সে মারা যান। তাকে মেরে ফেলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কারণ দেখুন বিষয়টা হচ্ছে ক্লাইভ অলরেডি ঘোষণাই করেছিল সিরাজ বন্দী হয়ে যাওয়ার পর যে এদের পরিবারে কোনো উত্তরাধিকারী বাঁচিয়ে রাখা যাবে না। বুঝতে পারছেন তো, সেই জন্য তাদের পুরো ফ্যামিলিটাকে ওরা মেরে দেয় চক্রান্ত করে, মানে যাকে যেরকমভাবে সুযোগ পেয়েছে মেরে দেয়। যেমন ঘটনা হচ্ছে এই যে সমাধিক্ষেত্র আছে না, এখানে আপনার 17টা কবর রয়েছে। সিরাজকে যখন বন্দি করে রাখা হয়, মানে মির্জাফর বন্দি করেন যখন, তখন বন্দির খবর পেয়ে এনারা 17 জন, এরা কিন্তু মুর্শিদাবাদের মানুষ না, কেউ মুর্শিদাবাদের বাইরের, মানে এরা বিহার থেকে মুর্শিদাবাদে আসে। বন্দির খবর পেয়ে দেখা করতে যায়, তখন ক্লাইভ বললো এরা সবাই আত্মীয় স্বজন, এদেরকে মেরে দাও। বুঝতে পেরেছেন তো, কী করে মারবে, একটা প্ল্যান তৈরি করলো। খাওয়ারের জন্য নিমন্ত্রণ করে ভালোবেসে যে খাবার দেওয়া হয়েছিল তাতে বিষ দেওয়া হয়েছিল, মানে এদেরকে খাওয়ারে বিষ দিয়ে মারা হয়েছিল 17 জন। ওই মাঝখানের সমাধিটা? মাঝখানে সমাধি বলতে এদের কোনো নাম পাওয়া যায় না। এবার এদের ভিতরে ওরা 2 জন, ওদেরকে যে উচ্চস্তরে রাখা হয়েছে তাতে শ্রদ্ধা সম্মান জানানো হয়েছে। তার কারণ হচ্ছে একটাই যে এদের ভিতরে ওরা সিনিয়র মানুষ এবং কোনো মৌলানা মৌলভী সাহেব হতে পারে, এটা একটা আনুমানিক, কারণ এদের কোনো নাম পাওয়া যায় না। মানে সিরাজেরই আত্মীয় স্বজন এরা। সিরাজউদ্দৌলা যখন পলাশির যুদ্ধে হেরে যায়, এবার বিষয় হচ্ছে ওনাকে তো ওনার ফ্যামিলি বাঁচাতে হবে না, কি করবে, উনি একটা সুযোগ পেয়েছিল। তখন কি করেছিল, ওনাদের যে ফ্যামিলি লুৎফান্নেসা এবং তার মেয়ে সিরাজউদ্দৌলা, এরা সবাই মিলে না আপন আপন ওনাদের গায়ের যে পোশাকগুলো, মানে অ্যাকচুয়ালি রাজা মানুষ এদের পোশাক আশাক তো আলাদা হবেই, ওরা এটা চেঞ্জ করে ফেলে যাতে ওদের কেউ চিনতে না পারে। মানে এটাকে বলা হয় ছদ্মবেশ ধারণ করা। যে এই ইনার মাঝির নৌকোতে করে, এই ইনার নৌকোতে করে না সিরাজউদ্দৌলা মানে পরিকল্পনা করেছিল যে আমি বিহারের দিকে চলে যাই, মানে ওনার বাবার দেশে। সব ঠিক ছিল, দেখুন মানুষ নিয়তি মানুষকে কখন কোন জায়গায় পৌঁছে দেয়
সবই ঠিক ছিল, ওনার যে পায়ের নাগরা জুতো সেটা কিন্তু উনি পাল্টাতে পারলেন না, ভুলে যায়, জুতোর জন্য ধরা পড়ে যায়। মানে এই মাঝি চিনতে পেরে যায় সিরাজউদ্দৌলার বিষয় জুতোটা, তখন উনি ইংরেজদের খবর দেয়। মানে বাজি কেন খবর দিল? অর্থের বিনিময়ে স্যার, লোভে পড়ে। মানে বলে দিয়েছিল যে ধরে ধরে রাইট, এটা ঘোষণা করা হয়েছিল না অলরেডি যে নবাব সিরাজউদ্দৌলাকে কেউ ধরিয়ে দিলে তাকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে, সেই লোভে পড়ে কিন্তু এই ভুল কাজ উনি করেন। এখানে তিনটে সমাধি আছে না, এই যে মিডিল পয়েন্টে যে সমাধিটা দেখছেন, এই যে নবাব সিরাজউদ্দৌলার মানে খুবই বিশ্বস্ত লোক, বডিগার্ড। এনার নাম হচ্ছে গোলাম হোসেন, আর ইনি আব্দুল হোসেন, উনি শাব্দুল হোসেন। এনারা দুই ভাই। এরা কিন্তু বেগম মহলে যেসব মহিলাগুলো থাকতেন না, মানে হারেমে পর্দানসীন মহিলা, তো ওদের রুমে কারো পারমিশন থাকতো না, কিন্তু এনারা দুই ভাই কিন্তু ওনাদের এখানে রুমে থাকতেন, মানে মহিলাদের দেহরক্ষী হিসাবে। এনাদেরকে কি বলা হয় জানেন? খোঁজা, যারা বেগম মহলে থাকতেন, কিন্তু বিশ্বস্ত লোকেরা। আর সিরাজের সব থেকে প্রিয় মানুষ হচ্ছে উনি, গোলাম হোসেন। ওয়ার্ড লাইফ মানে মির্জাপুরের ছেলে মিলনকে দিয়ে করিয়েছিল এটা সব, মানে মিলন মির্জাপুরের কম্পিউটারটা ওরাই করেছে ইংরেজি। আর এই জায়গাটাতে দেখুন 4টি কবর আছে। 4টি কবরের ভিতরে সামনে যে ফলক দিয়ে কবরটি দেখছেন না, উনি হচ্ছেন আমাদের দেশপ্রেমিক, যাকে দেশপ্রেমিক বলে মানা হয়। এটা শুধু আমার কথা নয়, এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বীকৃতি। যদি অ্যাকচুয়ালি কেউ দেশপ্রেমিক হয় সেটা হবে সিরাজউদ্দৌলা। কারণ দেখুন, দেশ স্বাধীন করেছে তাদের নেতাজির নাম আছে, কিন্তু ফার্স্ট এই যে ভারতবর্ষের প্ল্যাটফর্ম কে তৈরি করেছে স্বাধীনতা, সেটা সিরাজউদ্দৌলা করেছে। উনি তো বুঝিয়ে দিল না কিভাবে ওই যে ফলক দিয়ে একটা সিরাজের সমাধি, আর পাশে হচ্ছেন তার ভাই মির্জা মেহেদি, আর এই হচ্ছে ওনার ওয়াইফ লুৎফান্নেসা। আর ইনি একজন গুপ্তচর, এনার নাম হচ্ছে আলেয়া। মানে ইংরেজদের কাছ থেকে খবর নিয়ে আসে, মানে সিরাজের দাদু। আর এই হচ্ছে সিরাজের মেয়ের সমাধি, যার কথা বলছিলাম। 5 বছর বয়স, হ্যাঁ 5 বছর বয়সে মারা গেছে। না না, তখনকার দিনে এগুলো গভর্নমেন্ট নেওয়ার পর ইন্ডিয়া গভর্নমেন্ট। উনি পূর্ণিয়ার নবাব ছিলেন, ওনার নাম শওকত জং বাহাদুর, এবং ওনার ওয়াইফের সমাধি এটা মতি বেগম। মানে অ্যাকচুয়ালি সিরাজউদ্দৌলার যে পরিবার, সেটা হচ্ছে এই ঘরের ভিতরে যে সমাধিক্ষেত্র, এটাই হচ্ছে সিরাজের অ্যাকচুয়ালি ফ্যামিলি। এটা ইমামবাড়া। ইমামবাড়াটা কিছুদিন আগেই গভর্নমেন্টের তরফ থেকে, যেহেতু ওখানে মেনটেনেন্সের কাজ চলছিল, তো কিছুদিন আগেই পেইন্ট করানো হয়েছে। তো অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, অনেকটা তাজমহলের মতন লাগছিল। তো আমরা সেটা ওখানে বলায় আমাদের গাইড দাদা বলে দিলেন যে এটা দিল্লিতে যে জামা মসজিদ আছে তার আদলে এটা বানানো হয়েছিল। যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, ব্রেকফাস্টটা আমাদের বাকি থেকে গেছিলো, তো রাস্তায় গরম গরম কচুরি ভাজছে দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম যে না, আজকের সকালের জলখাবারটা কচুরি দিয়েই হোক। তো কচুরি আর আমিরটি ছিল মেনুতে। তারপরে আমরা চলে গেলাম কিরিটেশ্বরী মায়ের মন্দির। এটা হচ্ছে 51 যে সতীপীঠ আছে তার মধ্যে একটা। এখানে সতী মায়ের মুকুট বা কিরিটি পড়েছিল। দূর দূর থেকে অনেকে এসে এখানে পুজো দিচ্ছিল, এছাড়া স্থানীয় বাসিন্দারা তো ছিলই। আমরা আসলে সেভাবে প্রিপারেশন নিয়ে যাইনি, তার জন্য আমরা আর পুজো দিইনি। এটা হচ্ছে মায়ের আদি মন্দির, এখানে মাকে নিত্য পুজো করা হয়। এছাড়া পাশে আরেকটি মন্দির ছিল, কল্পনা করা হয় বা লোকে গল্প করে বলে, সত্যি ঠিক জানি না, যে এখানেই মায়ের মুকুটটা পড়েছিল এবং সেটা একটি শিলায় রূপান্তরিত হয় এবং মানুষ সেটাকেই এখানে পুজো করে। তা আমরা মন্দির থেকে বেরিয়েই, অবশ্য ঢোকার সময় আমরা একবার দেখে নিয়েছিলাম, টার্গেট ছিল যে এখানে তো একবার ভিজিট করতেই হবে, তো একটু চপমুড়ি খেয়ে নিলাম আর কি। কিরিটেশ্বরী মায়ের মন্দির থেকে একটু ভিতরের দিকে, অর্থাৎ গ্রামের দিকে, এই গুপ্ত মন্দিরটি আছে। কথিত আছে যে আলীবর্দী খাঁ যাতে হিন্দুরা পুজো করতে না পারে, তার জন্য মায়ের যে মূর্তি বা পাথর ছিল সেটা এখানে এনে লুকিয়ে রেখেছিল বহু বছর। সেটা আবার পুনরুদ্ধার করা হয় এবং
আবার হিন্দুরা এখানে পুজো শুরু করে। তো এখন 3টে মন্দিরেই পুজো করা হয়। এইখানে ভোগও আছে। এটা হচ্ছে শমী বৃক্ষ। বেলপাতা যদি কখনো পুজোর জন্য না পাওয়া যায় তাহলে এই গাছের একটা পাতা দিয়ে পুজো হয়ে যায়। ওখান থেকে কিছুটা দূরে রয়েছে শ্রী শ্রী জগৎবন্ধু বামের আশ্রম। আমাদের যেরকম কলকাতায় নাকতলা উদয়ন সংঘর ওখানে বিভিন্ন রকম গুরুদেবের আশ্রম আছে, তো এটাও সেরকমই। আমার ঢুকতে তেমন একটা ইন্টারেস্ট লাগছিল না, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম কি সুন্দর, কত অপূর্ব অপূর্ব ফুল রয়েছে। আমার মানে প্রথমে আমি ভিতরে ঢুকেই একটা দিকে মনে হচ্ছিল আমাকে চুম্বকের মতন অ্যাট্রাক্ট করছে। সারিতে সারিতে শুধু ফুল গাছ, কি অপূর্ব লাগছিল। এত সুন্দর সিনসিনারি দেখে আমার বাড়ির লোকরা কি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে? শুরু হয়ে গেল ফটো সেশন। আমিও তালে গোলে একটা দুটো ফটো তুলেই নিয়েছিলাম। ভিতরটা সত্যি খুব শান্তি লাগছিল, একটা তৃপ্তি লাগছিল। আর আশ্রমের ভিতরটা তো আরো ভালো লাগছিল, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই চুপ করে বসে থাকতে পারি আমরা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে দুপুরে 100 টাকা করে টিকিট কেটে নিরামিষ তোমরা চাইলে সেটা অ্যাভেল করতে পারো। যদিও আমরা করিনি, তার কারণ আমাদের এর পরে আরও 2-3টে জায়গায় যাওয়ার ছিল, আর আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে লাঞ্চে আমরা কোথায় যাব। কখনো কখনো ট্রেন থেকে দেখেছি এরকম দিগন্ত জুড়ে আছে শুধু সবুজ আর হলুদের খেলা। সামনে থেকে এভাবে দেখিনি, কি ভালো লাগছিল। এটা হচ্ছে মুর্শিদকুলি খাঁ, অর্থাৎ যার নামে মুর্শিদাবাদের নামকরণ হয়েছে, তার একমাত্র মেয়ে আজিমুন্নেসা বেগমের শহর, অর্থাৎ তার হাজব্যান্ডের সমাধি। হাজব্যান্ড ছিলেন সোজাউদ্দিন খাঁ। মুর্শিদাবাদের খোশবাগের দিকটা আমাদের ঘোরা হয়ে গেছে, তাই আবার ফিরতি পথে সেই বজরা। শেষবারের মতন ভালো করে একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে ঘড়িঘর। কোনো নবাব যদি ওই গেট থেকে ঢুকে, তো ওই ঘড়িঘরে নাকি ঢং ঢং করে ঘন্টা বাজানো হতো। এটা হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস। এখানে আমরা যাইনি, টোটো থেকেই দেখে নিয়েছিলাম, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমাদের পেটে ইঁদুর দৌড়চ্ছিল। তাই বাকিটা আবার পরের ভিডিওতে। টাটা।